আমরা নামমাত্র স্বাধীন ছিলাম, আমাদের একটা ভূখণ্ড ছিল, একটা পতাকা ছিল, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল, কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে। সেরকম পরাধীনতা তো আমরা চাইনি, সেরকম পরাধীনতার শৃঙ্খলে যাতে আমাদের আবদ্ধ না হতে হয়, সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে। আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে বিদেশে, কখনো কোনোদিন প্রভু থাকবে না। সে যত বড় রাষ্ট্রই হোক, যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্ন ঐক্যবদ্ধ থাকে যে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো, নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক, লড়াই, নির্বাচন ইত্যাদি করবো, কিন্তু ওই প্রশ্নে থাকতে পারি, তাহলে বিদেশে আমাদের কোনোদিন বন্ধু ছাড়া প্রভু থাকবে না। আগেই বলেছি, যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা নিরাপদ আশ্রয় নিয়েছে, তারা ওখানেই থাকুক। কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, বাংলাদেশে। তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয়, তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে, কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে। তাদের এখানে কোনোদিন যাতে আওয়ামী লীগের নামে, ফ্যাসিস্টদের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায়, সেই রকম রাজনৈতিক কালচার আমাদেরকে সৃষ্টি করতে হবে। এখনই আমি সেই মূল্যবান কথাগুলো বলবো। আমি আমাদের কিংবদন্তির পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলবো। তার জন্ম হয়েছিল বলেই 1971 সালের স্বাধীনতার ঘোষণা আমরা শুনতে পেয়েছিলাম। অবশ্যই এখানে আমি তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে কখনো ইগনোর করব না, অস্বীকার করব না। দীর্ঘ 23 বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটা জায়গায় উপনীত হয়েছিল, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হন না। সেটা ইতিহাস সাক্ষী, তাজউদ্দিনের ডায়েরি সাক্ষী, সেটা কোনোদিন অস্বীকার করার উপায় নেই। সুতরাং এর পরেও আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বটা ওখানে থাক, কিন্তু স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অরক্ষিত স্বাধীনতাকে আবার সুরক্ষা দিয়েছেন 1975 সালে সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর। বাংলাদেশের মানুষ সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হিসাবে পরবর্তীতে। এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে, বাট ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। তারপরে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস 1979 সনে 5ম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই। সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের শাহাদত বরণের কারণই ছিল বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে। যেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি, সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে দীর্ঘ 9 বছরের ইতিহাস, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য। সেই ইতিহাসে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী। অবিরাম 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিনী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই ছাত্র অভ্যুত্থানে, ছাত্রগণ অভ্যুত্থানে আপনারা সকলেই জানেন, ডাকসুর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদ অবশ্যই তার অংশ ছিল। তারপর 1991 সাল আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, নির্বাচিত হলেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। আবার দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় রাজনীতি প্রবর্তিত হলো। আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ইতিহাস বলে সেই তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে উড়িয়ে দেওয়ার মতো আমাদের মেজরিটি থাকার পরেও আমরা সেই জনমতকে শ্রদ্ধা করে, জনমতের সেই দাবিকে শ্রদ্ধা করে আমরা কখনো সেই রাস্তায় যাইনি। কিন্তু ইতিহাস কি বলে, যাদের রক্তে গণতন্ত্র নাই, যারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, যারা একনায়কতান্ত্রিকতা সবসময় প্রচলন করেছে এবং চর্চা করেছে, তারা 2011 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবলিশ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলো। কেবল তারা তাদের যে একনায়কতান্ত্রিকতা এবং একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উদগ্র বাসনা চলে
হাজারো লোকের রক্ত দিতে হয়েছে তাদেরকে